আরবান লোকাল গভর্নমেন্ট মানে আরবান এরিয়ার যে লোকজন আছে তাদের উপরে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভসদের দিয়ে লোকাল একটা গভর্নমেন্ট ফর্ম করা হয়। এটা পার্টিকুলারলি ওই স্পেসিফিক এরিয়াটার জন্য হয়। সে এক্সাম্পল শিলিগুড়ি হয়ে গেল বা দার্জিলিং হয়ে গেল বা দিল্লি হয়ে গেল, এই পার্টিকুলার একটা জায়গার জন্য হয়। আর এটার জন্য ভেরিয়াস হয়, এবার জায়গার উপরে বিশেষ করে ডিপেন্ড করছে। যেরকম ছোটো এরিয়া হলে মিউনিসিপ্যালিটি, বড় এরিয়া হলে কর্পোরেশন, আরও ছোটো এরিয়া হলে টাউনশিপ, বা অনেক উত্তরায়ণের মতন জায়গা হলে টাউনশিপ বা পোর্ট ট্রাস্ট, এই ধরনের ছোটো ছোটো হয়। 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1992 দ্বারা এই আরবান লোকাল গভর্নমেন্টটা দেওয়া হয়েছিল ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে। আর এটার মধ্যে তিনটা গভর্নমেন্ট রেসপন্সিবল আছে সেন্ট্রাল লেভেলে। একটা হচ্ছে আরবান অ্যাফেয়ার্সের জন্য আর হাউজিংয়ের জন্য মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স, যেটা আমাদের সব জায়গায় আর কি মানে রেসপন্সিবল। আবার ডিফেন্সের জন্য আছে মিনিস্ট্রি অফ ডিফেন্স, যেরকম ওই যে ক্যান্টনমেন্ট বোর্ডস হয়ে গেল বা পোর্ট ট্রাস্টের জন্য। আর মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স হচ্ছে ইন কেস অফ ইউনিয়ন টেরিটরি, মানে আমাদের যেরকম মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার, আর ওদের হচ্ছে ইউনিয়ন টেরিটরিতে হোম অ্যাফেয়ার্স মিনিস্ট্রি। আরবান লোকাল গভর্নমেন্ট ব্রিটিশার্সদের সময় থেকে ছিল। 1688-এ প্রথমবার মাদ্রাসে ফার্স্ট মিউনিসিপ্যাল কর্পোরেশন হয়েছিল, তারপরে 1726-এ মিউনিসিপ্যাল কর্পোরেশন হয়েছিল ওখান থেকে বম্বে আর ক্যালকাটাতে, মানে 1688-এ মাদ্রাসে হওয়ার পর তারপরে ওখান থেকে বম্বে আর ক্যালকাটাতে 1726 হয়েছিল। বাট মেয়র রেজলিউশন 1870-র পরে যখন ফাইন্যান্সিয়াল ডিসেন্ট্রালাইজেশনের উপরে কথা বলেছিল, তার পরবর্তীতেই ওখান থেকেই জন্ম হয়েছিল এই লোকাল সেলফ গভর্নমেন্ট ইনস্টিটিউশনসগুলো ডেভেলপমেন্ট হয়েছিল। আর লর্ড রিপনের রেজলিউশন হয়েছিল 1882-তে। লর্ড রিপনকে তো ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্টও বলা হয়, অ্যাজ দ্য ম্যাগনা কাটা অফ লোকাল সেলফ গভর্নমেন্ট, এই জন্য হি ইজ কল্ড দ্য ফাদার। আচ্ছা, রয়্যাল কমিশন অন ডিসেন্ট্রালাইজেশন হয়েছিল, এটা অ্যাপয়েন্টেড হয়েছিল 1907-এ, আর এটা নিজে রিপোর্ট করেছিল 1909-এ, ওই যে লর্ড মিন্টো রিফর্মসের সময়। ওর চেয়ারম্যান ছিল হব হাউস। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919-এ যখন ডায়ার্চিক্যাল সিস্টেম এসেছিল তখন প্রভিন্সেসের মধ্যে, তখন এটাকে লোকাল সেলফ গভর্নমেন্টের একটা সাবজেক্ট ম্যাটার হয়েছিল, তোমার ট্রান্সফার করা হয়েছিল ইন্ডিয়ান মিনিস্টারের আন্ডারে। 24-এ ক্যান্টনমেন্ট অ্যাক্ট পাস হয়েছিল সেন্ট্রাল লেজিসলেচার থেকে, মানে সেন্ট্রাল লেজিসলেচার মানে ওই যে রাহুল গান্ধী, তারপরে মোদিজি, এরা সবাই মিলে ইউনিয়ন লেজিসলেচারকে সেন্ট্রাল লেজিসলেচার বলা হচ্ছে, রাজ্যসভা লোকসভা। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 প্রভিন্সিয়াল অটোনমি স্কিম ইন্ট্রোডিউস করেছিল, আর তারপরে লোকাল সেলফ গভর্নমেন্টটাকে একটা প্রভিন্সিয়াল সাবজেক্ট বানিয়ে দেওয়া হলো। প্রভিন্সিয়াল অটোনমি মানে প্রত্যেকটা প্রভিন্সের আলাদা আলাদা অটোনমি থাকবে। যেরকম আপনার যে মাদ্রাস যে ওই প্রভিন্সটা আছে ওটার একটা অটোনমি নিজেভাবে কাজ করবে, আর তার অন্তর্গত মধ্যে বেশি ভেতরে লোকাল সেলফ গভর্নমেন্টটাকে প্রভিন্সিয়াল সাবজেক্ট, মানে ও প্রভিন্সটাই ওটাকে হ্যান্ডেল করবে আর কি। 64th অ্যামেন্ডমেন্ট এনেছিল পঞ্চায়েতের জন্য, ওরকম 65th এনেছিল মিউনিসিপ্যালিটির জন্য ইন দ্য ইয়ার মানে 1989-এ আগস্টে। আর মানে জুলাইতে যখন পঞ্চায়েতে এনেছিল তো আগস্টে এনেছিল মিউনিসিপ্যালিটির। আর এটাকে 65th অ্যামেন্ডমেন্ট বিলটাকে বলা হতো নগরপালিকা বিল ইন দ্য লোকসভা, ইন্ট্রোডিউস করেছিল। এটা স্ট্রেনদেন করার চেষ্টা করেছিল লোকাল মিউনিসিপ্যাল বডিজগুলো স্ট্যাটাস দিয়ে। কনস্টিটিউশনাল স্ট্যাটাস মানে কি, যে পুরো দেশের মধ্যে সব জায়গায় লাগু হবে। কনস্টিটিউশন থেকে যদি কোনো কিছু পাওয়ার ডেরাইভ করা হয়, তার মধ্যে কনস্টিটিউশনের মধ্যে লেখা থাকলে ওই বডিটার অনেক বেশি পাওয়ার হয়, শুধু স্ট্যাটুটরি লতে অতটা পাওয়ার হয় না। কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেওয়া মানে পুরো দেশ জুড়ে ওটা চলছে, আর কনস্টিটিউশনে লেখা আছে মানে জাস্টিসিয়েবল হবে, অনেক বেশি পাওয়ার থাকবে। তো স্ট্রেনদেন করতে চেষ্টা করেছিল রাজীব গান্ধী, কিন্তু তারপরে ওই বিলটা পাস হয়েছিল লোকসভা থেকে, কিন্তু তারপরে অক্টোবরে 1989-এ গিয়ে রাজ্যসভাতে আটকে যায়। কোন কমিটি আর কমিশন বানানো হয়েছিল লোকাল আরবান সেলফ গভর্নমেন্ট মানে কর্পোরেশনের জন্য, মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্য, এটা একবার দেখেন। আবার ন্যাশনাল ফ্রন্ট গভর্নমেন্ট আসে আন্ডার ভিপি সিং ও ইন্ট্রোডিউস করে নগরপালিকা বিল লোকসভাতে সেপ্টেম্বর 1990-তে, কিন্তু গভর্নমেন্ট পড়ে যাওয়াতে এই বিলটাও ল্যাপস হয়ে যায়। 1991-এ পিভি নরসিমহা রাও প্রাইম মিনিস্টার হয়ে আসেন আর মিউনিসিপ্যালিটিজের বিলটা ক্লিয়ার করেন। আর 1992-তে এটা 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়ে আসে, আর 1 জুন 1993 থেকে কেম ইন ফোর্স। 24th অ্যামেন্ডমেন্ট 1992 দ্বারা পার্ট 9-এ অ্যাড করেছিল, আবার 12 শিডিউলে অ্যাড করেছিল, আবার আর্টিকেল 9-এ পার্ট 9-এর মধ্যে আর্টিকেল 243P থেকে নিয়ে 243ZG অবধি আছে। এই শিডিউলদের মধ্যে টোটাল 18 ফাংশনাল আইটেম ছিল 12 নম্বর শিডিউলে, আর এটা ডিল করে উইথ আর্টিকেল 243W। কনস্টিটিউশনাল স্ট্যাটাস পাওয়া মানে কি, ওই যে জাস্টিসিয়েবল পার্ট অফ দ্য কনস্টিটিউশনের মধ্যে চলে আসলো, মানে যদি চায় তাহলে কোর্টে কেস করতে পারে যে কেন এটা হয়নি, 6 মাসের মধ্যে এটা ইলেকশন হওয়া উচিত ছিল, বা এই স্টেটটা কেন বডিটা বানায়নি, মিউনিসিপ্যাল কর্পোরেশন নিজের ইচ্ছার উপরে নির্ভরশীল না। এটাই তো কনস্টিটিউশনাল স্ট্যাটাস। কনস্টিটিউশনাল স্ট্যাটাস পেলে কোনো বডির স্ট্রেংথ আরও বেড়ে যায় আর এফেক্টিভলি ফাংশন করতে পারে লোকাল সেলফ গভর্নমেন্টকেও। তাই জন্যই কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যাতে স্যালেন্ট ফিচার যেটার মেন আছে যে 3 টাইপ অফ মিউনিসিপ্যালিটিস, রকমের মিউনিসিপ্যালিটি থাকবে প্রত্যেকটা স্টেটে। যেরকম একটা হবে নগর পঞ্চায়েত, যেটা একদম ছোটো মোটো জায়গা, যেটা এখন গ্রামে অঞ্চলের থেকে এখন মোটামুটি শহর হচ্ছে, ট্রানজিশন এরিয়া, সেটাকে নগর পঞ্চায়েত বলা হবে। ওর থেকে একটু বড় যেটা মোটামুটি একটু স্মলার আরবান এরিয়া, সেটাকে মিউনিসিপ্যাল কাউন্সিল বলা হবে। আর তারপরে যেটা একদম বড় এরিয়ার জন্য সেটাকে মিউনিসিপ্যাল কর্পোরেশন বলা হবে। কিন্তু একটা এক্সেপশন আছে, যেটা আরবান এরিয়া, যেগুলো মোটামুটি আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এস্টাবলিশমেন্ট হয়ে গেল, যেরকম টাটা স্টিল কনসালটেন্সি, এইসব প্ল্যান্টগুলো, সেটাকে যদি গভর্নর যদি
একটা এরিয়াকে স্পেসিফাই করে যেটা একটা ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ, এটা শুধু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য হয়েছে, যেমন স্পেশাল ইকোনমিক জোন বা যেটাই হোক, সেখানে মিউনিসিপ্যালিটি হবে না, সেখানটা কি হবে ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ, যেখানকে ওখানকারই লোকজন মিলে চালাবে। এটার মধ্যেও দুটো আছে, একটা আর বড় হবে স্মলার, একটা হবে ছোট। গভর্নর চাইলে বড়ও বলতে পারে, কোনটা ছোট বলতে পারে। পপুলেশন দেখবে কত বসতি আছে, কত ডেন্সিটি, কত লোকজন আশেপাশে থাকে, কতটা টাকা পয়সা জেনারেট করছে, পার্সেন্টেজ অফ এমপ্লয়মেন্ট নন এগ্রিকালচার সেক্টর মানে ইন্ডাস্ট্রিতে কতজন এমপ্লয়েড আছে, ওটা ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট ওটা আমাদের জন্য। আর অন্য ফ্যাক্টরস যেগুলো হি ডিম ফিট, যেটা গভর্নরের মনে হবে সেই ধরনের, মানে লোকজন কতটা বসতি করছে, কি কাজ করছে, কতটা টাকা। মিউনিসিপ্যাল এরিয়াকে টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সিতে ভাগ করা হবে, মানে লোক জনবসতি হিসাবে জায়গাগুলোকে ভাগ করা হবে, আর ওয়ার্ড হিসাবে বলা হবে, যেরকম ওয়ার্ড নাম্বার 15, ওয়ার্ড নাম্বার 16, এইভাবে ওয়ার্ড হিসাবে করা হবে। আর তারপরে ওর মধ্যে ডাইরেক্ট ইলেকশন করা হবে প্রত্যেকটার মধ্যে, ওই প্রত্যেকটা ওয়ার্ডে ডাইরেক্ট ইলেকশন করে করে একটার মধ্যে থেকে চেয়ারম্যান চোনা হবে, মানে ওই মানে কর্পোরেটর চোনা হবে। এবং এই কর্পোরেটরদের মধ্যে বা কাউন্সিলরদের মধ্যে থেকে একজন যে হেড থাকবে তাকে বলা হবে চেয়ারপারসন। সেটা ইনডাইরেক্ট ইলেকশনও করতে পারে, আবার ডাইরেক্ট ইলেকশনও করতে পারে স্টেট যদি চায়, মানে মেয়র ইলেকশনটা স্টেট চাইলে ডাইরেক্টও করে দিতে পারে, কিন্তু সেটা ওই অ্যাক্টের মধ্যে দিয়ে আসতে হবে, যেরকম ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটিস কর্পোরেশন অ্যাক্ট এরকম। চাইলে নিজের অ্যাক্টের মধ্যে আরও কিছু লিখে দিতে পারে, যেরকম আরও কিছু পার্সন যাদের স্পেশাল নলেজ আছে মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশনে, যেরকম কোনো IAS আছে যার অনেক নলেজ আছে, সে তা ওনাকে নমিনেট করতে পারে, বা কিছু মেম্বার অফ লোকসভা বা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যেরকম আমাদের এই শিলিগুড়ি এরিয়াতে গৌতম দেব আছেন বা এরা আছে, এদেরকে রাখতে পারে, বা শঙ্কর মালাকার আছেন মানে নকশালবাড়ি, ওনাকে রাখতে পারেন। বা এরকম রাজ্যসভার থেকে যদি কোনো মেম্বার হয় ফিউচারে, যদি এখান থেকে আমাদের এই ক্রিকেটার আছে বা টেবিল টেনিসের কোনো স্টার রাজ্যসভা মেম্বার হয়ে গেল বা MLCর মেম্বার হয়ে গেল, লেজিসলেটিভ কাউন্সিলের, ওনাকেও রাখা যেতে পারে। মানে এই ধরনের মানে উপরের বডির থেকে এখানে আনা যেতে পারে। আর কিছু কমিটি মেম্বার হয়ে গেল, কোনো এনভায়রনমেন্টাল কমিটি বা কোনো বড় ওরাঙ্গাজান কমিটি বা কোনো এডুকেশন কমিটির মেম্বার, ওদেরকেও এখানে রাখা যেতে পারে, কিন্তু ওয়ার্ড কমিটির মেম্বার না, মানে অন্য কমিটি। একটা বা দুটো তিনটে চারটা যেটা হোক, একটার থেকে শুরু করে যে কটা ওয়ার্ড নিয়ে একটা ওয়ার্ড কমিটি বানাতে পারে, তার একটা টেরিটোরিয়াল এরিয়ার মধ্যে মিউনিসিপ্যালিটি যার পপুলেশন মিনিমাম 3 লাখ বা তার থেকে বেশি হতে পারে, দ্য স্টেট লেজিসলেচার যেটা বানাবে। ওয়ার্ড কমিটি কত দূর অবধি থাকবে বা তাদের মধ্যে কারা কারা বসবে, তাদের মধ্যে কম্পোজিশন কী করে হবে, মানে কারা তার মধ্যে থাকবে, হয়তো ইনডাইরেক্টলি ওয়ার্ডে প্রত্যেকটা ওয়ার্ডে থেকে কাউকে কাউকে ওখানে আনা হবে, নাকি নতুন করে ইলেকশন হবে, আর কতটা জায়গা এই ওয়ার্ড কমিটিটা কভার করবে, এটা স্টেট লেজিসলেচারই নির্ণয় নেবে। লেজিসলেচারই বলবে যে কারা কারা ওয়ার্ড কমিটির সিটগুলো দখল নেবে, কারা বসবে তারা, আর কতটা এরিয়া কভার করবে। ওয়ার্ড কমিটি ছাড়াও স্টেট লেজিসলেচার আদার অনেক রকমের কমিটি বানাতে পারে, আর সেই যে কমিটি চেয়ারম্যানগুলো থাকবে তারা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেম্বার হয়ে যাবে অটোমেটিক্যালি, মানে দে উইল বি মেড দ্য মেম্বার্স। পপুলেশনের বেসিসের উপরে SC/STদের সিট রিজার্ভ থাকবে, আর 1/3 ওমেনদের জন্য রিজার্ভেশন থাকবে, ইনক্লুডিং দ্য নাম্বার অফ SC/ST, মানে SC/STদের মধ্যে আবার ওমেনও হতে পারে, মানে SC ওমেন বা ST ওমেনও হতে পারে, তাহলে ওমেনদের 1/3টা ফিল হয়ে গেল। লেজিসলেচার চাইলে কিছু চেয়ারম্যানের সিটও SC/ST বা ওমেনের জন্য দখল করে রাখতে পারে, বা স্টেট লেজিসলেচার চাইলে OBCদের ফেভারেও চেয়ারম্যান বা চেয়ারপারসনের সিট আবার মেম্বারের সিটটাও রাখতে পারে। T20 মানে 70 সাল অবধি এটা রিজার্ভ থাকবে SC/STদের সিট আর্টিকেল 334 অনুসারে, তারপরে এটা বন্ধ হয়ে যাবে। একটা মিউনিসিপ্যালিটি টোটাল 5 বছরের ডিউরেশন থাকে, কিন্তু যদি এর মধ্যে ডিজলভ হয়ে যায় তাহলে নতুন যে মিউনিসিপ্যালিটিটা আর গঠন করা হয় রিমাইন্ডার টার্মের জন্য থাকে, মানে যে কয় বছর বা যে কয় মাস বাকি থাকে সেটাই, কিন্তু সেটা যদি 6 মাসেরও আর বাকি না থাকে, রিমাইন্ডার টার্ম যদি লেস দেন 6 মান্থস থাকে, তাহলে আবার করলে ইলেকশন করানো হবে না আর কি। করাতেও পারে, ইট শ্যাল নট বি নেসেসারি বলেছে, মানে নেসেসারি না যে করাতেই হবে, মানে 6 মাস যদি বাকি থাকে তাহলে রিমাইন্ডার টার্ম তাহলে করাতেই হবে, এটা নেসেসারি না, আবার করাতেও পারে যদি আর্জেন্সি থাকে তাহলে। মানে কোনো মিউনিসিপ্যালিটি যদি প্রিম্যাচুয়ারলি ডিজলভ হয়ে যায় তাহলে ওটা মানে না যে ও পুরোপুরি আবার 5 বছর ফ্রেশ পাবে, সেটা না, বাট যেটা রিমাইন্ডার টার্ম থাকে সেটুকুনি শুধু পাবে। দুটো প্রভিশনস দেওয়া আছে, একটা যেটা মিউনিসিপ্যালিটিসদেরকে ডিজলিউশন থেকে বাঁচায়, একটা হচ্ছে রিজনেবল অপরচুনিটি অফ বিং হার্ড বিফোর ডিজলিউশন, মানে কেন রিজলভ করছো তার আগে অনেকবার বলতে হবে। রিসেন্টলি শিলিগুড়ি কর্পোরেশনে একবার, ওই মিউনিসিপ্যাল কর্পোরেশনে একবার মানে ডিজলিউশনের কথা উঠেছিল, তখন অশোক ভট্টাচার্যের যে মেয়ার ছিল ওর উপরে অনেক প্রশ্ন উঠেছিল, তো ওনাকে শোনা হয়েছিল আর কি। লেজিসলেচার চাইলে কোনো অ্যামেন্ডমেন্ট করে যদি ওটাকে 5 বছর আগে ডিজলভ করে দিতে পারে, যে ইট শ্যাল কন্টিনিউ ফর 3 ইয়ার্স বা 2 ইয়ার্স, সেটা পারে না। ওই 5 বছর মানে 5 বছরই, এটা একটা সিকিউরিটি আছে। ডিজলভ করতে পারে, কিন্তু একবার ওকে শুনে নিতে হবে যে কেন রিজলভ করছো, তাকে একটা রায় দেওয়ার একটা সময় দেওয়া হবে। স্টেট লেজিসলেচারে ডিসকোয়ালিফাইড হয়ে যায় কোনো তখনকার কোনো রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট বা এই দ্বারা, তাহলে সে আবার কর্পোরেশনেও সে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। বা যদি কোনো ল বানায় স্টেট লেজিসলেচার যে করাপশন হতে পারে বা এই কারণে, বা আনএডুকেটেড হলে সে ডিসকোয়ালিফাইড হবে, তাহলে সেটাও হতে পারে। আবার নো পার্সন শ্যাল বি ডিসকোয়ালিফাইড দ্যাট হি ইজ লেস দেন 25 ইয়ার্স অফ এজ, যদিও 21 ইয়ার্স অফ এজ অ্যাটেন্ড করে থাকে। আর ডিসকোয়ালিফিকেশনের কোনো মেথড যে সার্চ অথরিটি যেটা স্টেট লেজিসলেচার প্রোভাইড করবে, ওই অথরিটিটা ডিসকোয়ালিফিকেশনটা মানে কোর্টে ফোটে হবে না, যেটা স্টেট লেজিসলেচার যে অথরিটি ডিসাইড করবে সেই ডিসাইড করবে ডিসকোয়ালিফিকেশনটা।
রোলস থেকে নিয়ে শুরু করে কন্ডাক্ট অফ ইলেকশন সব কিছু মিউনিসিপ্যালিটি ইলেকশন স্টেট ইলেকশন কমিশন দেখে, যেটা আলাদা করে এই আর্টিকেল কেতে মানে 243 কেতে কনস্টিটিউট করা হয়। আর স্টেট লেজিসলেচার শ্যাল মেক প্রভিশন, যে কোনো ম্যাটারে স্টেট লেজিসলেচার প্রভিশন করে ইলেকশনের রিলেটেড যে কোনো ম্যাটার। লেজিসলেচার ওদেরকে রিভলিউশন করবে পাওয়ার্স মিউনিসিপ্যালিটিসকে, যাতে ওরা প্রিপারেশন করতে পারে প্ল্যান্সের, যাতে ইকোনমিক ডেভেলপমেন্ট সোশ্যাল জাস্টিস করতে পারে, মানে লোকের কাছে খাদ্য পৌঁছাতে পারে, সব কিছু সবার ডেভেলপমেন্ট হয়ে যেতে পারে, যাতে সবাইকে জাস্টিস হয়ে যেতে পারে, যাতে সবাই খাদ্য পায়, সব কিছু পায়, গরিব থেকে গরিব, যেরকম অন্তর্দয়া ওই যোজনা এরকম। তার ইকোনমিক ডেভেলপমেন্টের যে স্কিমগুলো আছে সেটা সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন করতে পারে। আর সোশ্যাল জাস্টিস মানে এই ইকোনমিক ডেভেলপমেন্ট আর সোশ্যাল জাস্টিসের জন্য যা যা পাওয়ার লাগবে যাবতীয় এটা দেওয়া হবে। আর ইনক্লুডিং ইন রিলেশন যে আমাদের 12 শিডিউল আছে তার মধ্যে যে 18টা সাবজেক্ট দেওয়া আছে, এই রিলেশনে যা যা পাওয়ারও লাগে সেই পাওয়ারটা দেবে। আর সোশ্যাল জাস্টিস আর ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য পাওয়ার দেওয়া হবে। এর মতন মিউনিসিপ্যালিটিকে অথরাইজ করা হয় যাতে ওরা লেভাই কালেক্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ট্যাক্স করতে পারে, ডিউটিস নিতে পারে, টলস নিতে পারে, ফিস নিতে পারে। এছাড়াও ওদেরকে স্পেসিফিক্যালি অ্যাসাইন করা হবে এই ট্যাক্স বগেরা কালেকশন করার জন্য। আর গ্র্যান্ট ইন এডও দেওয়া হবে মিউনিসিপ্যালিটি। ফান্ডের একটা কনস্টিটিউশন করা হবে যেটার মধ্যে সমস্ত পয়সা যেগুলো থাকবে ফান্ডটা বানানো হবে, যেটা শুধুমাত্র মিউনিসিপ্যালিটি কর্পোরেশনকে যে টাকাগুলো দেওয়া হবে সেই টাকাটা ওর মধ্যে ক্রেডিট করা হবে। এছাড়া ফাইন্যান্স কমিশন বানানো হবে। 243 আইর মধ্যে ফাইন্যান্স কমিশন কনস্টিটিউট করা হবে। এটা পঞ্চায়েতের জন্য হবে, আবার এর জন্য হবে। এটা 5 বছরের জন্য থাকবে, রিভিউ করবে ফাইন্যান্সিয়াল পজিশন পঞ্চায়েতেরও আবার মিউনিসিপ্যালিটিরও দুইজনেরই। ডিস্ট্রিবিউশন অফ ট্যাক্স বলে দেবে মিউনিসিপ্যালিটির মধ্যে কতটা ট্যাক্স দেওয়া উচিত, ওদেরকে স্টেট গভর্নমেন্ট কতটা অ্যালোকেট করা উচিত শেয়ার মিউনিসিপ্যালিটির সাথে, ট্যাক্স ওদেরকে অ্যাসাইন করা উচিত, আর কতটা গ্রান্ট ইন এড দেওয়া উচিত, এগুলো সব ফাইন্যান্স কমিশনই বলে। স্টেট নিজের অনুযায়ী ওরা নিজের ট্যাক্স বিভাগও করতে পারে না, বা ট্যাক্স অ্যাসাইনও করতে পারে না, বা গ্রান্ট ইন এডও দিতে পারে না। টোটাল ফাইন্যান্স কমিশনের রিকমেন্ডেশনের উপরে নির্ভরশীল। আর এছাড়াও গভর্নর যদি কোনো টাস্ক দেয় সাউন্ড ফাইন্যান্স ইন্টারেস্ট অফ সাউন্ড ফাইন্যান্স অফ মিউনিসিপ্যালিটিস, এটাও ওদেরকে করতে হয়, মানে ফাইন্যান্স কমিশনকে দেখতে হয়। রিপোর্টটা যেটা থাকে ফাইন্যান্স কমিশনে, এটা গভর্নর স্টেট লেজিসলেচারের সামনে প্লেস করে উইথ অ্যাকশনস টেকেন, ওটার সাথে থাকে যে এই অ্যাকশনগুলো নেওয়া হয়েছে। স্টেট লেজিসলেচারের সামনে একটা অ্যাকাউন্টেবিলিটি, যে গভর্নমেন্ট কেন অ্যাকশন নেয়নি বা কেন এটার উপরে অ্যাকশন নিল, এটা একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে। স্টেট ফাইন্যান্স কমিশনের রিকমেন্ডেশন উপরে সেন্ট্রাল ফাইন্যান্স কমিশন, যেটা আর্টিকেল 280 দ্বারা কনস্টিটিউটেড হয়, ও সাজেস্ট করে মেজার যে কী করে অগমেন্ট করবে স্টেট ফাইন্যান্স কালেক্টেড কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াকে, কী করে আরও পয়সা বেশি আসবে, অগমেন্টেশন কী করে করবে, আরও পয়সা কী করে কালেকশন করবে, ওই রিপোর্টের ভিত্তিতে দেয়। আর সাপ্লিমেন্ট করবে রিসোর্সেস অফ মিউনিসিপ্যালিটিস, কী করে ওদেরকে আরও বেশি রিসোর্সেস দেওয়া যায় কর্পোরেশনে, এটা ওরা রিকমেন্ডেশনসের ওপরে দেয় আর কি, ওরাও সাজেস্ট করে। স্টেট লেজিসলেচার অডিটের একটা প্রভিশন রাখতে পারে, যে মিউনিসিপ্যাল কর্পোরেশন অডিটিং করে দেখবে যে কত টাকা কোথায় খরচা হলো না হলো। আর অ্যাপ্লিকেশন এটা ইউনিয়ন টেরিটরিতেও হতে পারে। প্রেসিডেন্ট চাইলে ওটাকে নিজের হিসাবে মডিফাই বা এক্সেপশনাল কোনো কিছু কেটে ছেটে লাগিয়ে দিতে পারে নিজের হিসাবে, এক্সেপশনস অ্যান্ড মডিফিকেশনের সহকারে ওটা অ্যাপ্লাই করতে পারে, মানে মিউনিসিপ্যাল কর্পোরেশনের একটা প্রেসিডেন্ট চাইলে ইউনিয়ন টেরিটরিতে। এক্সেম্পটেড এরিয়া আছে যেখানে মিউনিসিপ্যালের এই একটা লাগে না, যেরকম 6 শিডিউলের যে 4টা স্টেট আছে, আর 5th শিডিউলের যে 10টা স্টেট আছে, সেই 10টা স্টেটের যে ট্রাইবাল আর শিডিউল এরিয়া আছে সেখানে এটা লাগে না। এছাড়াও দার্জিলিংয়ের যে অটোনোমাস গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন আন্ডারে যে জায়গাটা আছে ওখানে ওটা লাগে না, মানে এটা এক্সেম্পটেড এরিয়া, যেগুলো এই রুলসগুলো লাগে না। চাইলে আপনি 10তলাও বাড়ি বানাতে পারবেন, সেখানে কোনো আপনার কর্পোরেশন এরিয়াতে এসে এটা এইভাবে এই রুলস ওই রুল এটা মানতে হবে না। একটা স্টেটের একটা ডিস্ট্রিক্ট প্ল্যানিং থাকবে, যেটা সমস্ত পুরো ডিস্ট্রিক্টের প্ল্যান অ্যাজ আ হোল, মানে দেখবে যে প্রত্যেকটা পঞ্চায়েত নিজের প্ল্যান নিয়ে যাবে, মিউনিসিপ্যালিটি নিজের প্ল্যান নিয়ে যাবে, ওই প্ল্যানটা পুরো ডিস্ট্রিক্টের জন্য কতটা অ্যাপ্লিকেবল হবে ওটা ওরা দেখবে, এটা ডিস্ট্রিক্ট প্ল্যানিং বলা হবে। তো কনসলিডেট করবে সমস্ত প্ল্যানগুলোকে। লেজিসলেচার হিসাবে ওটার কম্পোজিশন হবে, যে কে কে থাকবে ওটা কমিটির মধ্যে, কারা কারা থাকবে, আর ম্যানার অফ ইলেকশন কী করে হবে স্টেট লেজিসলেচার ওটা বলবে, আর ফাংশন কী কী কাজ করবে ওরা, তারপরে ম্যানার অফ ইলেকশন অফ চেয়ারপারসনরা কী করে হবে, মানে টোটাল সমস্ত প্ল্যানগুলো ইনক্লুড করে পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটির এরিয়া প্ল্যানগুলোকে ইনক্লুড করে একটা ড্রাফট ডেভেলপমেন্ট ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট প্ল্যান বানাবে, টোটাল ডেভেলপমেন্টের ডিস্ট্রিক্টের। বা মিউনিসিপ্যালিটিতে যারা ইলেক্টেড মেম্বারসরা থাকে তারাই তারপরে আবার ইনডাইরেক্টলি ইলেক্ট করবে ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটির মধ্যে, মানে এরাই আবার ইলেকশন করে ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটির মেম্বারসকে লিস্ট 4/5 মেম্বারগুলোকে স্টেট লেজিসলেচার প্রোভাইড করবে, কোথা থেকে আসবে না আসবে। আর আরবান এরিয়ার মেম্বারসরা থাকবে প্রপোর্শনালি, রুরাল এরিয়া মানে পঞ্চায়েত থেকে কিছু মেম্বারসরা থাকবে, আবার আরবান এরিয়া মানে কর্পোরেশন থেকে কিছু মেম্বারস, এরিয়া থেকে কিছু মেম্বারসরা থাকবে। পপুলেশনের বেসিসে থাকবে, যদি কোথাও আরবান পপুলেশন বেশি থাকে তাহলে মেম্বারসরাও বেশি থাকবে পপুলেশনের উপরে, আর রুরাল থাকে বেশি থাকে রুরাল বেশি থাকবে। এই ডেভেলপমেন্ট ড্রাফট প্ল্যানটা চেয়ারম্যান স্টেট গভর্নমেন্টের কাছে দেবে, ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটি ড্রাফট ডেভেলপমেন্ট প্ল্যানটা বানায়। কিছু ম্যাটার্স অফ কমন ইন্টারেস্টটা লক্ষ্য রাখে, যেরকম পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি এরিয়াতে দুজনের যেটা কমন, যেরকম জল, শেয়ারিং অফ ওয়াটার, ন্যাচারাল রিসোর্স, কোনো তালাব আছে দুজনের মাঝখানে শেয়ার করবে, সেই হিসাবে 2 জায়গা ডেভেলপমেন্ট করবে ওখান থেকে জল নিয়ে। তারপরে ইনফ্রাস্ট্রাকচার, একটা রাস্তা যেটা এখান থেকে একদম গরিব জঙ্গলে অবধি চলে গেল সেটা, তারপরে এনভায়রনমেন্টাল কনজারভেশন, যাতে জঙ্গল বেশি কাটাকাটি না হয়, এই জিনিসগুলো মোটামুটি দেখবে। আর এক্সটেন্ট অফ অ্যাভেলেবিলিটি অফ রিসোর্সেস, ফাইন্যান্সিয়াল যে কতটা অ্যাভেলেবেল করা যেতে পারে সেটা। আর কনসাল্ট সার্চ ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন, গভর্নর যাদেরকে যে ইনস্টিটিউশনগুলো হয়তো বললো
বললো নীতি আয়োগকে কনসাল্ট করো বা একে কনসাল্ট করো, যাকে বলবে সেই ইনস্টিটিউশন বা এনভায়রনমেন্ট এনএইচপিসিকে কনসাল্ট করো, তাই সেই অর্গানাইজেশন কনসাল্ট করে কাজ করবে। প্ল্যানিং কমিটির মতন একটা মেট্রোপলিটন প্ল্যানিং কমিটিও আছে, এও করে ড্রাফট ডেভেলপমেন্ট প্ল্যান। স্টেট লেজিসলেচার চাইলে কম্পোজিশন কী করে হবে, গঠন কী করে হবে, কীভাবে ইলেকশন হবে, ডাইরেক্ট হবে না ইনডাইরেক্ট হবে, কীভাবে ইলেকশন হবে, গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট থেকে রিপ্রেজেন্টেটিভ থাকবে। আর এছাড়া এই কমিটিগুলো প্ল্যানিংয়ে বা কী করে কোঅর্ডিনেট করবে, মেট্রোপলিটন এরিয়াতে কীভাবে ফাংশন করবে, আর এছাড়া ম্যানার অফ ইলেকশন অফ দ্য চেয়ারপারসন অফ সাচ কমিটি, এই সমস্ত কিছু ওরা দেখবে। পার্ট অফ দ্য মেম্বার যারা থাকবে এই মেট্রোপলিটন কমিটির, তারা ওই মিউনিসিপ্যালিটি এরিয়াতে যে কটা মেম্বার আর পঞ্চায়েতে শুধুমাত্র চেয়ারম্যান, এদের মধ্যে থেকেই হবে, তারা ইলেকশন করবে আর কি, এদের মধ্যে থেকেই। মিউনিসিপ্যালিটি এরিয়ার পপুলেশন আর পঞ্চায়েত এরিয়ার পপুলেশন দেখে সেই হিসাবে হবে। এখানে রুরাল আর আরবানের ব্যাপার নেই, যেহেতু মেট্রোপলিটন রুরাল আরবান ব্যাপার নেই, কিন্তু মেট্রোপলিটিতে কতজন লোক আছে সেই হিসাবে ওরা মেম্বার্স যা পাবে, আর পঞ্চায়েতে যে কটা লোক আছে পপুলেশন বেসিসে ওরা মেম্বার্স পাবে। চেয়ারপারসন আবার ডেভেলপমেন্ট প্ল্যানটাকে স্টেট গভর্নমেন্টকে পাঠাবে। মেট্রোপলিটন প্ল্যান বানানোর সময় কিছু কিছু কথা মাথায় রাখতে হবে, যেরকম যে প্ল্যানে ইন্টারেস্ট, যেরকম জল হয়ে গেল, স্প্যাটিয়াল প্ল্যানিং হয়ে গেল, ন্যাচারাল রিসোর্সেস যেগুলো ইনফ্রাস্ট্রাকচার যেগুলো কমন দুজনেরই কাজে লাগবে। তারপরে ওভারঅল অবজেক্টিভ যেটা স্টেট গভর্নমেন্ট বা ইন্ডিয়া গভর্নমেন্ট অ্যাচিভ করতে চায়, যেরকম হয়তো গ্রাম সড়ক যোজনা হয়ে গেল বা ফুড সিকিউরিটি বা স্বচ্ছ ভারত, এগুলো দেখতে হবে। ইনভেস্টমেন্ট লাইকলি আছে কতটা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কতটা দেবে, এজেন্সিস দ্বারা, আর স্টেট গভর্নমেন্ট কতটা দেবে, আর তোদের ওভারঅল প্রায়োরিটি কী আছে এবছর, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আছে সেই হিসাবে ওখানে বেশি ইনভেস্টমেন্ট করবে স্টেট গভর্নমেন্ট এবছর, বা কিছু ইনস্টিটিউশন বা অর্গানাইজেশনের সাথে কনসাল্ট করতে পারে, যেটা গভর্নর স্পেসিফাই করবে। নীতি আয়োগ হয়ে গেল বা এনভায়রনমেন্টাল কোনো এজেন্সি হয়ে গেল, অ্যাক্ট হওয়ার থেকে 1 বছর অবধি সমস্ত আর্লিয়ার অ্যাক্টগুলো কন্টিনিউ করবে, কিন্তু 1 বছর পরে কন্টিনিউ টু বি ইনফোর্স হবে না। এই জন্য স্টেট গভর্নমেন্টকে 1 বছরের মধ্যে নতুন অ্যাক্ট এই অ্যাক্ট অনুসারে বানিয়ে নিতে হবে। 1 জুন 1993 যেখান থেকে এনফোর্স হয়েছিল আর কি। অফ কমেন্সমেন্ট অফ দ্য অ্যাক্ট হচ্ছে 1 জুন 1993, পঞ্চায়েতের হচ্ছে 24 এপ্রিল 1993। অনেকে ভুল করে 1992 করে আসতে পারে, এই জন্য 1993টা হচ্ছে কমেন্সমেন্ট, আর অ্যাক্ট হয়েছিল 1992তে। যদি কোনো আগে থেকে কোনো মিউনিসিপ্যালিটি হয়ে আছে এই অ্যাক্ট আসার আগে থেকে, তো সেটা কন্টিনিউ করবে যতক্ষণ না টার্ম শেষ হয়, আর যদি চায় লেজিসলেচার এটাকে ডিসলভ করে দিতে পারে। দ্বারা যদি ডিলিমিটেশন করা হয় যে না এতটা জায়গায় একটা কনস্টিটিউয়েন্সি হবে বা অ্যালোকেশন অফ দ্য সিট করা হয়, সেটাকে তার ভ্যালিডিটিটাকে কোনোদিনও সুপ্রিম কোর্ট বা কোনো কোর্টে চ্যালেঞ্জ করা যাবে না। স্টেট লেজিসলেচার নিজের হিসাবে ল বানিয়ে তার মধ্যে যে কটা আছে সিট অ্যালোকেট করতে পারে, চাইলে 4টা কনস্টিটিউয়েন্সি বানিয়ে দিতে পারে, 6টা নিজের হিসাবে। ওর কোনো কোর্টে গিয়ে কোনো প্রশ্ন করতে পারবে না যে এটা ছোট হওয়া উচিত ছিল বা পপুলেশন কম বেশি করেছে। আর এর জন্য যেটা যদি ইলেকটোরাল কোনো ডিসপুট থাকে, সেটার জন্য সেই অথরিটির সাথে কথা বলতে হবে, আর সেই হিসাবে দিতে হবে যে হিসাবে স্টেট লেজিসলেচার বলবে। পিটিশন ফাইল করতে হবে, স্টেট লেজিসলেচার যেভাবে বলবে সেই হিসাবে ওই অথরিটিটাকে দিতে হবে, যে অথরিটির কাছে স্টেট লেজিসলেচার বলবে। এটা কোর্টে কোনো প্রশ্ন হবে না। 12 শিডিউল হিসাবে টোটাল 18টা ফাংশনাল আইটেম, যেটার উপরে টোটাল কর্পোরেশন বা মিউনিসিপাল কাউন্সিল এরা কাজ করবে। 8 রকমের আরবান লোকাল বডিজ আছে ইন্ডিয়াতে, বড় ছোট মিলিয়ে। যেরকম মিউনিসিপাল কর্পোরেশন বড় বড় শহরের জন্য, কলকাতা, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, আবার শিলিগুড়িতেও আছে, আসানসোলেও আছে। এরকম শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের একটা অ্যাক্ট আলাদা আছে, আবার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের একটা আলাদা আছে। আবার চাইলে স্টেট দুটোর একটা সেপারেট অ্যাক্ট করতে পারে, আবার একই কমন অ্যাক্টও করে দিতে পারে। একটা মিউনিসিপাল কর্পোরেশনের মধ্যে 3টে উইং থাকে, একটা থাকে কাউন্সিল। কাউন্সিল বেসিক্যালি কাউন্সিলর দিয়ে তৈরি হয়, মানে যারা ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ হয়। এই ছাড়া কিছু নমিনেটেড লোকও থাকে যারা XIAS বা এরকম কিছু, বা কোনো MLA হয়ে গেল যাদের অনেক এক্সপিরিয়েন্স আছে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের কাজে। আর এটা হেড করে মেয়র। মেয়র অনেক স্টেটে 1 বছরের জন্য হয়। মেয়র একটা অর্নামেন্টাল হেড, শুধুমাত্র 1 বছরের জন্য চলে, আবার 2-3 বছর বা পুরো 10 ইয়ারের জন্য চলতে পারে। শুধু তারা প্রেসাইড করে, যে কমিটি যে কাউন্সিলরসদের যে মিটিংটা হয় ওটাকে মেয়র হেড করে। ইনডাইরেক্ট ইলেকশনেই বেশিরভাগ সময় হয় এটা। কিছু কমিটি থাকে যারা শুধুমাত্র এডুকেশন বা ট্যাক্স বা এটার জন্য পাবলিক ওয়ার্কসের জন্য কাজ করে, যেরকম রাস্তা বানানো, এই সেই ছোটো ছোটো কমিটি বানানো হয়। যেটা এত বড় কাউন্সিলর, তো এতগুলো কাউন্সিলরকে নিয়ে তো কাজ করা যাবে না, এত বড় কাউন্সিল নিয়ে এই জন্য ছোটো ছোটো কমিটি বানানো হয়, যাতে সুবিধা হয় কাজ করতে, ফর বেটারমেন্ট। আর এছাড়া একটা থাকে কমিশনার, তিনি এক্সিকিউটিভ লেভেলে থাকেন। ছিল শুধুমাত্র ইলেক্টেড মেম্বার্সরাও থাকে না, নমিনেটেড মেম্বার্স থাকতে পারে, XIAS যাদের মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশনে ভালো নলেজ আছে, এরকম ধরনের কিছু লোক। MLA, MP বা রাজ্যসভা মেম্বার এরাও থাকতে পারে, যারা ওখানকার ওই কনস্টিটিউয়েন্সি স্টিল বা কমিটি যারা যায় ডিসিশন নেয়, সেটা মিউনিসিপ্যাল কমিশনার এক্সিকিউশন করাটাই ওটা কাজ, ও চিফ এক্সিকিউটিভ অফিসার মিউনিসিপ্যাল কর্পোরেশনের। আর ওই সমস্ত ইমপ্লিমেন্টেশন করায় সমস্ত কিছু গভর্নমেন্ট দ্বারা অ্যাপয়েন্টেড হয়। কোনো সময় স্টেট PCS এর অফিসারকেও করে দিতে পারে, বাট জেনারেলি IAS অফিসার হয়। যে IAS অফিসার এক্সিকিউটিভ ফাংশনটা করে, মানে সমস্ত ডিসিশন ইমপ্লিমেন্টেশন ওরা করে। ডিসিশন নেওয়ার কাজটা হয় কাউন্সিলের আর কমিটির। আর কাউন্সিলই লেজিসলেটিভ বডি, মানে যে কোনো রুলস বা কোনো কিছু বানায়, বিল্ডিং ল, বিল্ডিং রুলস, এগুলো সমস্ত কাউন্সিলরাই বানায়। কর্পোরেশনে আবার ডেপুটি মেয়রও থাকে।
টাউন বা সিটির জন্য মিউনিসিপ্যালিটি এটা সেট আপ করে স্টেট বাই অ্যাক্টস অফ কনসার্ন স্টেট লেজিসলেচার, মানে লেজিসলেচার অ্যাক্ট বানিয়ে, ইউনিয়ন টেরিটরি পার্লামেন্ট অ্যাক্ট বানিয়ে বলে। এদেরকে আলাদা আলাদা নামে বলা হয়, মিউনিসিপ্যাল কাউন্সিল, কমিটি, এ ধরনের নাম বলা হয়। এর মধ্যেও তিনটি কাজ করে। একটা হচ্ছে কাউন্সিল, যেটা কাউন্সিলার্স দিয়ে তৈরি হয়, এখানে কোনো নমিনেটেড মেম্বার থাকে না, ইলেক্টেড মেম্বাররাই থাকে বেসিক্যালি। আর এর যে হেড করে বা ইনডাইরেক্ট ইলেকশন দিয়ে এদের মধ্যে থেকে চুজ হয় প্রেসিডেন্ট বা চেয়ারম্যান। ওর আবার এক্সিকিউটিভ পাওয়ারও থাকে, মানে এমন না যে শুধুমাত্র কাউন্সিলরের যেরকম আমাদের মেয়রের যেরকম এক্সিকিউটিভ পাওয়ার থাকে না, ওটা কমিশনারের হাতে। কিন্তু এই ক্ষেত্রে কাউন্সিলে মিউনিসিপ্যালিটির যে পাওয়ারটা থাকে, এক্সিকিউটিভ পাওয়ারটা, ওটা প্রেসিডেন্টের হাতে থাকে বা চেয়ারম্যানের হাতে থাকে। স্ট্যান্ডিং কমিটিও থাকে এর মধ্যে, যারা ওই রিলেটেড হেলথ বা এডুকেশন বা এই রিলেটেড কাজ করে, কারণ এত বড় কাউন্সিলটা তো একবারে কাজ করতে পারে না। আর সিইও থাকে একজন চিফ এক্সিকিউটিভ অফিসার। তো তিনটে পার্ট হলো কমিটি, একটা হলো কাউন্সিল আর সিইও। কানুনের লেজিসলেটিভ কাউন্সিল, যেখানে কাউন্সিলররা হয়, আর টোটাল যে এক্সিকিউটিভ পাওয়ারটা থাকে প্রেসিডেন্টের হাতে বা চেয়ারম্যানের হাতে থাকে। আর মেয়র যেরকম অনারারি হেড সেরকম না, আর ওর নিচে একটা ডেপুটি বা ভাইস প্রেসিডেন্টও থাকে, ভাইস চেয়ারম্যান, যে ওকে অ্যাসিস্ট করে আর ও প্রেসাইড করে ওভার দ্য মিটিংস লাইক দ্য মেয়র। কিন্তু অনারারি হেড যেরকম, এর কাছে আবার এক্সিকিউটিভ পাওয়ার আছে, তাহলে মেয়রের থেকে বেশি পাওয়ারফুল হয় প্রেসিডেন্ট বা চেয়ারম্যান অফ দ্য মিউনিসিপ্যালিটি। সিইও বা চিফ মিউনিসিপ্যাল অফিসার যে থাকে, ও মোটামুটি ডেলি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের কাজকর্ম করে, স্টেট গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করে। স্ট্যান্ডিং কমিটি ফেসিলিটেট করে দ্য ওয়ার্কিং অফ দ্য কাউন্সিল, কারণ ছোটো থাকে তো, যেরকম পাবলিক ওয়ার্কসের কাজ হয়ে গেলো, ট্যাক্সেশন ওঠানোর কাজ হয়ে গেলো, ফাইন্যান্সের কাজ হয়ে গেলো। হেলথফাইড এরিয়া কমিটি যেটা আছে, ওটা দুই ধরনের কেসে লাগে। একটা হচ্ছে একটা ফাস্ট ডেভেলপিং টাউন, যেরকম টাটা, ওই যে জামশেদপুর, ওইরকম জায়গায় যেখানে অলরেডি একটা ফাস্ট ডেভেলপিং টাউন, যেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, বা এমন একটা টাউন যেটাতে মিউনিসিপ্যালিটি এখন অব্দি ডিক্লেয়ার করার মতন কন্ডিশন নেই, মানে মিউনিসিপ্যালিটিও হবে না, আবার মানে এটা নোটিফাইড এরিয়াতে আসবে। আবার ইন্ডাস্ট্রিয়াল টাউনগুলো, ইন্ডাস্ট্রিয়াল তো নোটিফাইড হবেই, এছাড়া মিউনিসিপ্যালিটি যেগুলো হবে না সেই ক্ষেত্রে নোটিফাইড। এই জন্য কারণ গভর্নমেন্ট গ্যাজেটে এটাকে নোটিফাই করা হয়, জন্য নোটিফাইড এরিয়া কমিটি বলা হয়। পুরো একটা মিউনিসিপ্যালিটির মতনই পাওয়ার্স থাকে এর কাছে, কিন্তু স্টেট গভর্নমেন্ট দ্বারা পুরোপুরি নমিনেটেড বডি এটা, মানে সবাইকে নমিনেট করা হয়। এখানে তিনটে হিসাবে কাজ করে। একটা হচ্ছে গভর্নমেন্ট গ্যাজেটে যেভাবে নোটিফাই করা থাকে সেই অনুযায়ী কাজ করে, স্টেট মিউনিসিপ্যাল অ্যাক্ট হিসাবেও কাজ করে, আবার কিছু পাওয়ারও আদার অ্যাক্টস থেকেও পেতে পারে। স্টেট মিউনিসিপ্যালিটির মতন অ্যাক্টে কাজ করে, সেহেতু মিউনিসিপ্যালিটির সমস্ত পাওয়ার ওদের কাছে থাকে। এরিয়া কমিটি নামটা শুনে বুঝতে পারছো, স্মল টাউনের জন্য। স্মল টাউন মানে টাউন এরিয়া কমিটি, এটা সেমি মিউনিসিপ্যাল অথরিটি, আর ওটার কাছে লিমিটেড নাম্বার অফ সিভিক ফাংশন আছে, যেরকম ড্রেন হয়ে গেল বা সিভিল লাইটেনিং হয়ে গেল, টুকটাক কাজ থাকে। এটার জন্য একটা সেপারেট অ্যাক্ট বানানো হয় স্টেট লেজিসলেচার দ্বারা, ওর কম্পোজিশন বা যে কোনো ম্যাটার যেটা আছে ওই অ্যাক্ট দ্বারাই রেগুলেট করা হয়। তো স্মল টাউন এই জন্য অভিজ্ঞ লোকেদেরকে নিয়ে নমিনেটেডও একটা করতে পারে, আবার সাথে যারা কিছু ইলেক্টেডও রাখতে পারে, মানে পার্টলি ইলেক্টেড পার্টলি নমিনেটেড, আবার টোটালি ইলেক্টেডও রাখতে পারে। স্টেট গভর্নমেন্টের ইচ্ছা, ছোটো টাউন তো এমনি কোনো কাজ থাকে না, ওই ড্রেন ধরো পরিষ্কার করানো, একটু রাস্তা ইয়ে করা, আর যদি কোনো মানে ছোটো মোটো তালাব থাকে সেটাকে কনজার্ভ করা, স্ট্রিট লাইটিং, এই ছোটো মোটো কাজ। ক্যান্টনমেন্ট বোর্ড, সিভিলিয়ান পপুলেশন যে থাকে, ক্যান্টনমেন্ট বোর্ড মানে মিলিটারি এরিয়া, যেখানে মিলিটারি পার্মানেন্টলি স্টেশন করে সেটাকে ক্যান্টনমেন্ট এরিয়া বলা হয়। এটা সেট আপ হয়েছিল ক্যান্টনমেন্ট অ্যাক্ট 2006 দ্বারা, একটা লেজিসলেশন যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট এনাক্ট করেছিল। এই অ্যাডমিনিস্ট্রেশনটা টোটাল ডিফেন্স মিনিস্ট্রি আন্ডারে ছিল, যেহেতু এটা মিলিটারি স্টেশন, এই জন্য এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একমাত্র ক্যান্টনমেন্ট বোর্ডটি সেন্ট্রাল গভর্নমেন্টের। সি দেখো, সি দিয়ে ক্যান্টনমেন্ট, সি দিয়ে সেন্ট্রাল, বাকি সবকটা স্টেট গভর্নমেন্টের কিন্তু। আর ক্যান্টনমেন্ট অ্যাক্ট 2006-তে এনাক্ট করা হয়েছে, 24-এর ক্যান্টনমেন্ট অ্যাক্টকে রিপিল করে দিয়েছে। আরও বেটার ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি হতে পারে বা ডেমোক্রেসি আরও বেশি ইম্প্রুভ হতে, ফাইন্যান্সিয়াল বেসটাকেও বাড়িয়ে দিয়েছে। গ্রাস রুটে ডেমোক্রেসি লাগানোর জন্য ফাইন্যান্স তো লাগে, ওটাই ইম্প্রুভমেন্ট করেছিল অ্যামেন্ডমেন্ট দ্বারা। ক্যান্টনমেন্ট এরিয়া, আর্মি এরিয়া যেগুলো পার্মানেন্টলি স্টেশন হয়, এখন অব্দি ইন্ডিয়াতে প্রেজেন্টলি 62 আছে, যেরকম সালুগাড়া, তারপরে এইদিকে এমইএস। ক্যান্টনমেন্ট বোর্ড কিন্তু সিভিল পপুলেশনের উপরে, আর্মি না, মানে আর্মির বউ বাচ্চারা যারা থাকে তাদের উপরে। যদি 50,000-এর উপরে থাকে তাহলে ক্যাটাগরি 1, মানে এটা মনে রাখতে হবে 2.5, 10 আর 50, এর মাঝখানে 1 থেকে নিয়ে 4 অব্দি আছে, দেখে নিতে হবে। 2,500-এর নিচে ক্যাটাগরি 4, 10,000-এর থেকে 2,500-এর মধ্যে 3, আবার 10 থেকে আবার 50-এর মধ্যে 2, আবার 1 হচ্ছে 50,000-এর উপরে যদি সিভিল পপুলেশন থাকে একটা আর্মি ক্যান্টনমেন্ট এরিয়াতে। আর্মি বড় বড় অফিসারদেরকে নমিনেট তো করতেই হবে, এখানে পার্টলি নমিনেটেড আর কিছু ইলেক্টেড হয় যারা সিভিলিয়ানরা। মেম্বারসরা 5 বছর ধরে হোল্ড করে। নমিনেট মেম্বার যারা এক্স অফিসিও মেম্বার থাকে, যে হয়তো কোনো বড় বড় যারা অলরেডি আর্মি অফিসার বড় বড় পোস্টে আছে, কমান্ডেন্ট, তারা হয়তো নমিনেট হয়ে আসে আর কন্টিনিউ যতদিন তারা হোল্ড করছে অফিসে ওই স্টেশনে, আবার ট্রান্সফার হয়ে গেলে তারা হোল্ড করতে পারে না। কমান্ডিং অফিসার থাকে যে মিলিটারি অফিসার, সে হচ্ছে এক্স অফিসিও প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড। আর এক্স অফিসিও প্রেসিডেন্ট মানে যখনই ও মিলিটারি অফিসার হবে, কমান্ডিং অফিসার, তখনই ও কিন্তু এখানকার প্রেসিডেন্টও হয়ে যাবে, আর ওই সমস্ত মিটিংয়ের উপরে প্রেসাইড করে। ভাইস প্রেসিডেন্টও থাকে। মেম্বারসরা আবার ভাইস প্রেসিডেন্টকে ইলেক্ট করে, জাস্ট প্রেসিডেন্টের নিচে থাকে। মেম্বারসরা নিজেদের মধ্যে থেকে একজন ভাইস প্রেসিডেন্ট চুজ করে, কারণ ওদিকে তো নমিনেটেড মেম্বার্স থাকে, এটা এক্স অফিসিও থাকে প্রেসিডেন্ট সব সময়। তো এদিকে ইলেক্টেড মেম্বারসদের মধ্যে যে মেন কাজ করবে, ওদের মধ্যে থেকে একজন ভাইস প্রেসিডেন্ট যে এবেল, তাকে চুজ করা হয়, কিন্তু 5 বছরের জন্য থাকে। কিন্তু ও আবার কমান্ডিং অফিসার তো যখন চেঞ্জ হয়ে গেল বা ট্রান্সফার হয়ে গেল, তো যতদিন হোল্ড করে ততদিনই। ক্যাটাগরি 1 যে ক্যান্টনমেন্ট বোর্ড থাকে, তার মধ্যে মিলিটারি অফিসার, কমান্ডিং অফিসার যে থাকে,
থাকে, তার নিচে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থাকে, আর হেলথ অফিসার থাকে ক্যান্টনমেন্টে, মানে ডক্টর ইঞ্জিনিয়ার থাকে। ম্যাজিস্ট্রেট আবার একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যেরকম ডাব্লিউবিসি এক্সিকিউটিভ বা বিহার পিসিএস এক্সিকিউটিভকে অ্যাপয়েন্ট করতে পারে। আর 3টে মিলিটারি অফিসার থাকে নমিনেটেড বাই দ্য কমান্ডিং অফিসার, মানে এদিক থেকে 3জন থাকে, মানে ওই মিলিটারি অফিসার যে থাকে কমান্ডার সেও 3জনকে নমিনেট করতে পারে। 8জন মেম্বার ডাইরেক্টলি ইলেক্টেড হয়, আর সিইও যে থাকে ওটা তো থাকেই। অফিসারকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে ক্যান্টনমেন্ট বোর্ডের। সেন্ট্রাল ক্যাডেটের রিক্রুটমেন্ট হয়, আর সেই হিসাবে ওরা শুধু এক্সিকিউশন করে সমস্ত ডিসিশন যেগুলো বোর্ড নেয় তার উপরে। এএস এর থেকে সেন্ট্রাল ক্যাডেটও হতে পারে একটা, মানে যে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করবে অ্যাজ আ মানে ক্যান্টনমেন্ট এরিয়া। সোর্স হচ্ছে ট্যাক্স বা নন ট্যাক্স রেভিনিউ, মানে যে ট্যাক্সগুলো আলাদা করে লাগাতে পারে মিলিটারি যে সিভিলিয়ানসদের উপরে, মানে এক্সট্রা কোনো কামাই টামাইয়ের উপরে। নন ট্যাক্সও কিছু ধরে রাখে, গার্বেজ ক্লিনিং এইসব টাকা পয়সা আলাদা করে নিতে পারে। মোরাললেস কিন্তু মিউনিসিপ্যালিটির মতনই পাওয়ার্স থাকে। কিছু ফাংশনস অব্লিগেটরি থাকে, করতেই হবে, কিছু আবার ডিসক্রিশনারি থাকে নিজের হিসাবে। সবকটা ক্যান্টনমেন্ট এরিয়া বোর্ডকে যে করতেই হবে এই কাজটা সেটার কোনো গ্যারেন্টি নাও করতে পারে, এটা করতেই হবে। কেউ কিন্তু সেন্ট্রাল ক্যাডেট থেকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে, তার মানে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে ক্যান্টনমেন্ট বোর্ডকে, লোকাল সেলফ গভর্নমেন্টকে, আর্মি ক্যান্টনমেন্ট এরিয়াতে। পিসি বা এনটিপিসি বা বিএসএনএল যদি কোনো বড় লার্জ এরকম পাবলিক এন্টারপ্রাইজ হয়, তারা সিভিক অ্যামিনিটিস দেবে, তাদের স্টাফ বা ওয়ার্কারদেরকে হাউজিং কলোনি দেবে, থাকার জায়গা দেবে প্ল্যান্টের আশেপাশে। যদি কোনো বড় মানে পাবলিক সেক্টর ইউনিট হয়, টাউন অ্যাডমিনিস্ট্রেটর রাখা থাকে যে অ্যাডমিনিস্ট্রেশন দেখে টাউনের, যেরকম এনএইচপিসি সিকিম হয়ে গেল বা এনটিপিসি, এখানে যে হাউজিং কমপ্লেক্সগুলো থাকে না ওগুলো। ভোটের কোনো ব্যাপার নেই, কারণ এখানে যারা অ্যাডমিনিস্ট্রেশনে যারা হায়ার র্যাঙ্কসে থাকে তাদেরকেই, আবার ভোট দিয়ে যদি কোনো লোয়ার র্যাঙ্কের অফিসিয়াল ওপরে চলে আসে তাহলে তো একটা আলাদা হেগামানি হয়ে যাবে না। এই জন্য যারা বড় বিউরোক্রেটিক স্ট্রাকচারে যারা থাকে ওরাই মানে এই পোস্টগুলোকে হোল্ড করে, এক্সটেনশন অফ বিউরোক্রেটিক স্ট্রাকচার অফ দ্য এন্টারপ্রাইজে যারা বড় বড় অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে থাকে, যেরকম একদম সিইও, ম্যানেজার, চিফ ইঞ্জিনিয়ার, তার উপরে ওরাই এগুলো হোল্ড করে পোস্টগুলোকে। এর কোনো ইলেকশন হয় না। সোশ্যাল পারপাস এজেন্সি মানে যেরকম এসজিডিএ শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি, বা মাল্টিপারপাস যেরকম দিল্লি জল বোর্ড, এই ধরনের যে মাল্টিপারপাস বা যে কোনো একটা এরিয়াতে আরবান বডিরা স্পেশালাইজ কোনো কাজ করে। কিছু এজেন্সিজ আছে যারা শুধুমাত্র স্পেসিফিক ফাংশনটাই দেখে, যেরকম শুধু ডেভেলপমেন্ট দেখে বা হয়তো পর্যাবরণটাকে দেখে, আবহাওয়া দেখে, এনভায়রনমেন্ট দেখে, কিছু ডেজিগনেটেড অ্যাক্টিভিটিস। এরিয়া বেস না, শুধুমাত্র ফাংশন বেস, মানে কোনো সিঙ্গেল পারপাসও হতে পারে, আবার ইউনিপারপাসও হবে না। কোনো একটা পার্টিকুলার যেমন জলের জন্য হলো তো জল বোর্ড হয়ে গেল, বা অনেক কটা ডেভেলপমেন্ট মানে মাল্টিপারপাস হয়ে গেল। স্পেসিফিক্যালি কোনো পারপাসের জন্য হতে পারে বা ফাংশনাল লোকাল বডিজ, কিন্তু এদের ডোমেনটা কর্পোরেশন এরিয়াতেও থাকে, এরিয়া বেস থাকে না, এটা পার্টিকুলার কোনো কাজের জন্য হয় স্পেসিফিক্যালি। যেরকম ইলেকট্রিক সাপ্লাই বোর্ড হয়ে গেল শুধুমাত্র ইলেকট্রিক সাপ্লাইয়ের জন্য, সিটি ট্রান্সপোর্ট বোর্ড হয়ে গেল যেরকম ওই যে গাড়ি ঘোড়া চালানোর জন্য যে চালায় না ওরকম, তারপরে পলিউশন কন্ট্রোলের জন্য যেরকম দিল্লি পলিউশন কন্ট্রোল বোর্ড, তারপরে হাউজিং বোর্ড হয়ে গেল, ওয়াটার সাপ্লাই অ্যান্ড সিভারেজের জন্য দিল্লি জল বোর্ড যেটা ওয়াটার সাপ্লাইয়ের জন্য, তারপরে আরবান ডেভেলপমেন্টের জন্য যেরকম শিলিগুড়ি এসজিডিএ ডেভেলপমেন্ট অথরিটি, তারপরে টাউন ইমপ্রুভমেন্ট ট্রাস্টের জন্য আলাদা করে যাতে টাউনটা ইমপ্রুভ করা যায়। সব স্ট্যাটুটরি বডি আর স্টেট লেজিসলেচার অ্যাক্ট বানিয়ে এগুলোকে বানায়। স্টেট গভর্নমেন্ট এক্সিকিউটিভ রেজলিউশন দিয়েও বানাতে পারে ইমার্জেন্সিতে, যখন পার্লামেন্ট বা স্টেট লেজিসলেচার সহমত হয় না। তো জেনারেলি এগুলো অটোনমাস বডি হয়, নিজের হিসাবে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। এরা কোনো লোকাল গভর্নমেন্ট মানে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের আগেনস্টে কাজ করে না, ওটা কোনো সাবঅর্ডিনেট না, মানে ওদের অধীনে কাজ করবেন না। যখন দেখে কোনো রকমের সমস্যা, যেমন জল সমস্যা বা হয়তো পলিউশন সমস্যা, দিল্লি পলিউশন বোর্ড যেরকম কন্ট্রোল বোর্ড, সেই ওই হিসাবে ওরা বানিয়ে দেয়, নিজের হিসাবে নমিনেট করে একটা লেজিসলেচার দিয়ে বানায়। যেরকম দিল্লি পলিউশন কন্ট্রোল বোর্ডে আইআইটি ফাইআইটি যে আশেপাশে যে নীতি আয়োগ এদিক থেকেও লোকজন নিয়েছে, তো নিজের হিসাবে কনস্টিটিউশন করে ওটা স্টেট গভর্নমেন্ট বানিয়ে নিতে পারে। এরা কারো অধীনে থাকে না, আর ইন্ডিপেন্ডেন্টলি একটা স্পেসিফিক ফাংশনের জন্য করে। কারণ কর্পোরেশন যখন একটা কাজ করছেই, সমস্ত কাজ করছে, তাহলে এটা একটা ওভারল্যাপিং হয়ে যাবে না, সেটা না, এটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। ওই স্পেসিফিক্যালি ওই জিনিসটাই দেখে যে ওটার জন্যই রেসপন্সিবল, যাতে ওই কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা, জল হয়ে গেল বা ইলেকট্রিসিটি হয়ে গেল। ধরনের মিউনিসিপ্যাল পার্সোনাল অথবা পার্সোনাল কাজ করার লোক থাকে আরবান গভর্নমেন্টের, যেরকম সেপারেট পার্সোনাল শুধুমাত্র সেই লোকাল গভর্নমেন্টই, যেরকম এসএমসি হয়ে গেল বা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে অনেকে দেখবে ডাইরেক্ট রিক্রুটমেন্ট করে, মানে ওই কর্পোরেশন থেকে পরীক্ষা নিয়ে রিক্রুটমেন্ট করে। নিজস্ব সেপারেট পার্সোনাল থাকে, এদের কোনো ট্রান্সফার হবে না, মানে কলকাতা থেকে শিলিগুড়ি বা শিলিগুড়ি থেকে কলকাতা এরকম ট্রান্সফার হবে না, শুধুমাত্র সেই জায়গায় ওরা কাজ করতে পারে। এখানে অনেক ধাঁধলাবাজিও আছে, হাতে ধরে ওরা উঠে। সার্টিফাইড পার্সোনাল সিস্টেম, যেখানে স্টেট গভর্নমেন্ট থেকে অ্যাপয়েন্টমেন্ট করে, আর তারা প্রত্যেকটা জায়গায় এটা ইয়ে করে, এটা একটু বেটার, মানে এটা হচ্ছে পুরো স্টেট ক্যাডেট সার্ভিসের উপরে কাজ করে। হয়তো ডাব্লিউবিসিএস বা স্টেট এই ধরনের কোনো পরীক্ষা দিয়ে এদেরকে ট্রান্সফার করে একটা জায়গা থেকে রাখলো। এটা তামিলনাড়ুতে আছে, অন্ধ্রপ্রদেশে আছে, রাজস্থান, মধ্যপ্রদেশ, অনেক জায়গায় আছে। মানে গোটা স্টেট জুড়ে একটাই, এর মধ্যে পুরো স্টেট জুড়ে হবে, স্টেট ক্যাডেটে হবে, পুরো ট্রান্সফার হবে এদিক ওদিকে, আর পুরো স্টেটের মধ্যে ওটা হবে। আর সেপারেট মানে শুধুমাত্র সেই পার্সোনাল সিস্টেম, মানে সেপারেট পার্সোনাল মানে শুধুমাত্র সেই কর্পোরেশন এরিয়াটায় বা সেই কর্পোরেশনের। ক্যাডেট মানে হচ্ছে পুরো আদার সমস্ত ডিপার্টমেন্টের সাথে ইন্টিগ্রেটেড, মানে শুধুমাত্র যে স্টেট সার্ভিসেস থেকে অ্যাপয়েন্ট হচ্ছে সে শুধু কর্পোরেশনে কাজ করছে এমন না, সে ভ্যারাইটি অফ আদার সার্ভিসেসও যেতে পারছে। মানে অনেক সময় সে কর্পোরেশনে কাজ করছে, অনেক সময় ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করছে, মানে এটা ইন্টিগ্রেটেড সার্ভিসে বাইরের ডিপার্টমেন্ট থেকেও নিয়ে আসছে এক্সপিরিয়েন্স লোককে। লোকাল সিভিল সার্ভিস আর স্টেট সিভিল সার্ভিস আলাদা নয়, যেটা হরিয়ানাতে, বিহারে বা উড়িষ্যাতে এটা প্রিভেলেন্ট আছে। লেভেল ইনস্টিটিউশন যারা মিউনিসিপাল পার্সোনালকে ট্রেনিং দেয়, মানে যদি আপনি এখন মিউনিসিপ্যালিটিতে কাজ করেন, আপনাকে ট্রেনিংয়ের জন্য হয়তো একটা
প্রাইভেট রেজিস্টার সোসাইটি আছে মুম্বাইতে 1927 থেকে চলছে, এটা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ লোকাল সেলফ গভর্নমেন্ট, কিন্তু এটা প্রাইভেট রেজিস্টার সোসাইটি, মুম্বাইতেও ট্রেনিংয়ে পাঠাতে পারে। এটা ইনস্টিটিউট মানে অনেকে গভর্নমেন্টও মনে করতে পারে, কিন্তু এটা প্রাইভেট রেজিস্টার সোসাইটি 1927-এ। এছাড়া আরবান আর এনভায়রনমেন্টাল স্টাডিজের জন্য নিউ দিল্লিতে খুলেছিল নুরুদ্দিন আহমদের নামে, মানে ওনার রিকমেন্ডেশনে 1967-এ। আর রিজনাল সেন্টার্স তো আছেই কলকাতাতে, লখনৌতে, হায়দ্রাবাদ আর মুম্বাইতে। দেখবে ট্রেনিং করার জন্য একটা মানুষ সিধা যাবে কলকাতা থেকে যে লখনৌ থেকে মুম্বাই, মুম্বাই থেকে হায়দ্রাবাদ। ন্যাশনাল ইনস্টিটিউট অফ আরবান অ্যাফেয়ার্স আছে 1976-এ হয়েছিল, আর হিউম্যান সেটেলমেন্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট যেটা আছে সেটা 1985। দিন কমিটি রিকমেন্ডেশন দিয়েছিল সেন্টার ফর আরবান অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ যেটা দিল্লিতে আছে, ওটা 1967-এ, রিকমেন্ডেশন 65-এ দিয়েছিল। ট্রিবাল রেভিনিউ আসে ট্যাক্স রেভিনিউ থেকে, যেমন প্রপার্টি ট্যাক্স হয়ে গেল, এন্টারটেনমেন্ট ট্যাক্স, মুভি वगैरह যেটা দেখো, তারপরে অ্যাডভার্টিজমেন্ট যে হয়, ওয়াটার ট্যাক্স হয়, ওয়াটার অ্যানিমালসের উপরে ট্যাক্স হয়, লাইটিং যে আমাদের লাইট জ্বলে, পিলগ্রিম ট্যাক্স হয়, যদি কোনো বাইরে কোথাও ঘুরতে যাচ্ছে কেউ আসছে তারা লোকাল ট্যাক্সটা ইস্যু করে, মার্কেট ট্যাক্স হয় যেখানে মার্কেট লাগায়, তারপরে নতুন নতুন ব্রিজের ওপরে অক্ট্রয় থাকে, এই ছাড়াও আরও অনেক সেস থাকে, যেমন লাইব্রেরি সেস থাকে, এডুকেশন সেস থাকে, বেগারি সেস থাকে, ভিক্ষা চাইলেও টাকা দিতে হবে, ট্যাক্স দিতে হবে। অক্ট্রয় হচ্ছে ট্যাক্সেস অন এন্ট্রি অফ গুডস, লোকাল এরিয়াতে যখন কোনো জিনিসপত্র ঢোকে ফর ইউজ বা সেলের জন্য বাইরের থেকে, ধরে রাখো কিশনগঞ্জ থেকে শিলিগুড়িতে কোনো মাল ঢুকলো, বা কলকাতা থেকে বাঁকুড়াতে বাইরে কোনো জায়গায় কোনো মাল ঢুকলো, সেটার জন্য যে লোকাল লেভেল যে টাকাটা নেবে সেটাকে অক্ট্রয় বলবে। কিন্তু ওয়ান নেশন ওয়ান মার্কেট হওয়াতে এটা মোটামুটি অনেক কটা স্টেট অ্যাবলিশ করে দিয়েছে। প্রপার্টি ট্যাক্স কিন্তু খুব ইম্পর্টেন্ট সোর্স অফ রেভিনিউ, মানে কোনো প্রপার্টি যে ট্যাক্সগুলো দিতে হয়, খাজনা, জমির খাজনা, এগুলো খুব ইম্পর্টেন্ট সোর্স। রয়্যালটি পায়, ফিস ফাইন পায়, যদি কোনো প্রপার্টি থাকে সেটা রেন্টে দিয়ে থাকে, যেরকম অনেক সময় অনেক রকমের কেন্দ্র ভবন, এই ভবন, ওগুলো এই যেখানে তথ্য কেন্দ্র, এগুলো সব ভাড়া দেয়, ওখান থেকে টাকা পায়। তারপরে কিছু প্রফিট ডিভিডেন্ড, যদি কোথাও ব্যবসা খুলে থাকে ইন্টারেস্ট তো পায়, যদি টাকা রেখে থাকে। ওয়াটার চার্জেস, এগুলো সব ইউজার চার্জেস, স্যানিটেশন, এগুলোর জন্য টাকা পয়সা নেয়। বাড়িতে এসে এসে দেখবেন যে স্যানিটেশন চার্জেস নিয়ে যায়, বা জলের চার্জ নেওয়া যায়, যারা যারা জলের লাইন নিয়েছে আর কি। সিভারের চার্জেস, ওই যে জিনিসপত্র নিয়ে যায়, যে মানে গার্বেজ নিয়ে যায়, তার জন্য চার্জ নেয়, এগুলো নন ট্যাক্স রেভিনিউর মধ্যে পড়ে। কিছু ফাইন্স নিতে পারে, কিছু হয়তো কোনো ফাইন করে দিল, হয়তো আপনি ভুলবশত বাড়ি বানিয়ে ফেলেছিলেন তো আপনাকে ফাইন করে দিল, কিছু ফিজও নিতে পারে আপনার কাছ থেকে, লাইসেন্স ইস্যু করা বা ব্যবসার কোনো ফিজও নিতে পারে। ফেডারেল বা স্টেট গভর্নমেন্টের আন্ডারে ভেরিয়াস ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেগুলো চলে, বা ইনফ্রাস্ট্রাকচার, রাস্তা ফাস্তা বানানোর জন্য বা আরবান রিফর্ম করার জন্য, নতুনত্ব প্রজেক্টসের জন্য গ্র্যান্ট পায়। কিছু ফান্ড ডেভলিউশন করে, যে স্টেট ফাইন্যান্স কমিশন রিকমেন্ডেশন দেন, ওর উপরে কিছু ফান্ড তো দিতেই হয়। কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কিংবা স্টেট গভর্নমেন্ট থেকে লোনও নিতে পারে, কিন্তু অ্যাপ্রুভাল দিতে হবে স্টেট গভর্নমেন্টের, তবেই দেবে লোন, নালে দেবে না। অর্ডারে 1954-এ আন্ডার আর্টিকেল 263 হিসাবে একটা অর্ডার দিয়েছিল প্রেসিডেন্ট, যেখানে সেন্ট্রাল কাউন্সিল অফ লোকাল গভর্নমেন্ট হয়েছিল। এই কাউন্সিলটার অরিজিনালি নাম ছিল লোকাল সেলফ গভর্নমেন্ট, কিন্তু পরে সেলফটাকে সরিয়ে দেওয়া হয়েছিল, কারণ সেলফ গভর্নমেন্টটা একটু সুপারফ্লুয়াস মনে হয়েছিল, ওটাকে সরিয়ে দিলেই ভালো। 58 অব্দি রুরালও আর আরবান দুটোরই দেখতো, কিন্তু 58-এ পরে শুধুমাত্র আরবান লোকাল গভর্নমেন্টকেই দেখতো। অ্যাডভাইজারি বডি ছিল, এটার মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে আরবান ডেভেলপমেন্টের মিনিস্টার ছিল উনি, আর মিনিস্টার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট যেটা স্টেটসে, তারা আসছিল। মিনিস্টার চেয়ারম্যান হচ্ছে কাউন্সিলর, আর কিছু ফাংশনস পারফর্ম করে লোকাল গভর্নমেন্টের, যেরকম পলিসি ম্যাটারে রিকমেন্ডেশন করা, কিছু প্রপোজাল লেজিসলেশনে কী কী নতুন ল বা প্রপোজাল কী কী লেজিসলেশন আনা যেতে পারে, আর কোঅপারেশন কোন কোন এরিয়াতে করা যেতে পারে, মিলে কিছু কমন প্রোগ্রাম অফ অ্যাকশন আর ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সের জন্য কিছু রিকমেন্ডেশন। স্টেটের মিনিস্টার মিলে যদি একটু অভিযোগ করে, তাহলে জেনারেলি ইউনিয়ন মিনিস্টার তাহলে সেন্টারের উপরে প্রেশার ডালবে কিছু ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সের জন্য, রিভিউ করবে ওয়ার্কের যে কতটা কাজ হয়েছে না। গো থ্রু দ্য আর্টিকেলস রিলেটেড টু মিউনিসিপ্যালিটিজ অ্যাট আ গ্লান্স। দেখো, কোথাও নগর পঞ্চায়েত, কোথাও টাউন পঞ্চায়েত, কোথাও মিউনিসিপ্যালিটিজ, কোথাও মিউনিসিপ্যাল কর্পোরেশন, নাম সবসময় আলাদা আছে। নগর পঞ্চায়েতে তখন নিগম, নগর নিগম, নগর পঞ্চায়েত, নাম সবসময় আলাদা। বলে যেরকম নোটিফাইড এরিয়ার উপরে আছে মিউনিসিপ্যালিটিজ, তার উপরে মিউনিসিপ্যাল কর্পোরেশন, তো নাম মে ক্যা রাখা है। লোকাল গভর্নমেন্টটা 7 শিডিউলের মধ্যে স্টেট লিস্টে দেওয়া আছে, মানে স্টেটের কাছে পাওয়ার আছে। এটা 1992-তে পাস হওয়াতেও এপ্রিল 1993-তে প্রেসিডেন্ট এক্সটেন্ড দিয়েছিল মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্য। এরিয়া মানে রুরাল এরিয়া থেকে যেটা আরবান এরিয়া, মানে শহর, গ্রামাঞ্চল থেকে শহরের মতো হয়ে যাচ্ছে। আর অ্যাট প্রেজেন্ট 2019 হিসাবে 10টা স্টেট আছে যাদের শিডিউল এরিয়াজ আছে। 10টা স্টেট, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, এদিকে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উপরে ঝাড়খণ্ড, উড়িষ্যা, এদিকে অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা, আর উপরে হিমাচল প্রদেশ। 10টা ট্রাইবাল এরিয়ার অটোনোমাস ডিস্ট্রিক্ট আছে 6 শিডিউলে। 4টা স্টেটে তাম মানে ত্রিপুরা, আসাম, মেঘালয় আর মিজোরাম। আর মিউনিসিপ্যাল কর্পোরেশন ছাড়াও মেট্রোপলিটন এরিয়া যেটা বলা হয়, ওটা মিনিমাম 10 লাখের উপর পপুলেশন হবে, আর অনেক কটা মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত হবে একটাই জায়গার মধ্যে। গভর্নমেন্ট এরিয়া যেটা 1924-এ অ্যাক্ট দ্বারা এসেছিল, সেটা একটা ডিলিমিটেড এরিয়া, মানে ওখানে বাইরের লোক যেতে পারবে না, যেরকম সুকনাতে আছে বা আপনাদের এই শালুগাড়াতে আছে, যেখানে মিলিটারি ফোর্সেস বা ট্রুপসরা একসাথে পার্মানেন্টলি স্টেশন থাকে, মানে কিছুক্ষণের জন্য না, পার্মানেন্টলি।